নির্বাচনকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক অর্থাৎ ডিসিরা। গত ৩টি জালিয়াতির নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার দায়ে ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। আর আজ ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দিয়েছে সরকার। এদিকে গতকাল রাজধানীতে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হয়েছে। সেখানে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ডিসিদের কঠোর নির্দেশ দিয়েছেন। কিন্তু গণঅভ্যুত্থানের পর ভঙ্গুর রাষ্ট্র কাঠামোয় সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় এবং স্থানীয় নির্বাচন নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। সংস্কার, নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক আলোচনা নিয়ে আলাপ করব ভোটের ট্রেনের ৮৮তম পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, ভোটের ট্রেনের আলোচনায় আমরা দেখে আসতে চাই ভোটের মাঠে আজ কোথায় কি আলোচনা হয়েছে, রাজনৈতিক দল এবং পক্ষগুলো কি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন, জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বিএনপি বরাবরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করছে। এদিকে গণ অধিকার পরিষদ আজ নির্বাচন কমিশনে একটি তাদের প্রতিনিধি দল গিয়েছে এবং সেখানে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশনারদের সঙ্গে, এবং সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন, সভাপতি নুরুল হক নূর, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই, আগে স্থানীয় নির্বাচন চাই। অর্থাৎ বিএনপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে আজকে দেখা যাচ্ছে মুখোমুখি অবস্থান জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। এদিকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, পুরনো 4 জেলাকে প্রদেশ করা ও জেলা পরিষদ বিলুপ্তের প্রস্তাব সমর্থন করি না। অর্থাৎ জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেখানে 4 জেলাকে 4টি আলাদা প্রদেশ করার ব্যাপারে তারা প্রস্তাবনা দিয়েছে, এ ব্যাপারে তিনি মতামত ব্যক্ত করেছেন। এদিকে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তরুণ সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ফিরতে পারবে না। তরুণ সমাজ নিয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভক্তি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বিভিন্ন দূরত্ব দেখা যাচ্ছে। আমরা রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নানান ইস্যুতে আলাপ করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আলোচনায় আজ যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাইমুল হাসান খান। স্বাগত জানাচ্ছি ডক্টর মাইমুল হাসান খান। স্যার, আপনাকে ভোটের ট্রেনের আলোচনায় যুক্ত হবার জন্য। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে বিভক্ত দেখা যাচ্ছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আসলে এই বিভক্তিটা কেন তৈরি হচ্ছে এবং আসলেই কোন নির্বাচনটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযোগী? ধন্যবাদ আপনাকে। মূলত একটা বিপ্লবের পরে একটা দেশে যেই পরিস্থিতি বিরাজ করে সেই ধরনের পরিস্থিতি এখন বিরাজ করছে। এখন যারা ক্ষমতায় খুব দ্রুত আহরণ করতে চায় তাদের কাছে নির্বাচনটাই মুখ্য, নির্বাচনটাই তাদের কাছে এন্ড ইন ইটসেলফ। এটা তাদের কাছে কোনো মাধ্যম নয়। নির্বাচনটা হচ্ছে তাদের কাছে ক্ষমতা যাওয়ার সিঁড়ি। এখন দেশের কি হবে বা গত 20 বছরে দেশের কি অবস্থা ছিল সে ব্যাপারে তারা সম্পূর্ণরূপে উদাসীন, এটা তারা প্রমাণ করতেছে। মির্জা ফখরুল ইসলাম এ পর্যন্ত যা কিছু বলতেছেন ভোটের ব্যাপারে, আমি তো তাকে বলবো সে বিএনপির বিরাট ক্ষতি করতেছে। সবচেয়ে বড় কথা, দেশকে ঝুঁকির মাঝে ফেলতেছে। দেশকে ঝুঁকির মুখে ফেলার কোনো অধিকার কোনো দলের নেই। দেশকে আবার অস্থিতিশীল করার অধিকারও কারো নেই। এই প্রেক্ষাপটে আমি মনে করি নির্বাচন তড়িঘড়ি করে যারা দাবি করে তারা মূলত ওই যে নাগরিক কমিটি একটা কথা বলে তারা দেশের শত্রু, আমি তাদের সাথে একমত। কারণ দেশটা গত 20 বছর ধরে 30 বছর ধরে কোনো ভালো জায়গায় যেতে পারে নাই। আমাদের সৌভাগ্য যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন, তার একটা সমালোচনা সবাই করতে চায়, সেটা হচ্ছে উনি পাওয়ার নিজে এক্সারসাইজ করেন না, তিনি পাওয়ার ডেলিগেট করে দিচ্ছেন। তো ওনার মতো লোক পাওয়ার ডেলিগেট করলেই তো সঠিক হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কোনো উপদেষ্টার মান খুব খারাপ হওয়ার কারণে বা উপদেষ্টাদের কাজের দক্ষতা খারাপ হওয়ার কারণে বিএনপি এই সুযোগটা পাচ্ছে
যে দেশ অস্থিতিশীল, তাড়াতাড়ি নির্বাচন দরকার। কিন্তু আমি মনে করি তাড়াহুড়া করে নির্বাচন দেওয়ার অর্থই হচ্ছে পেছন থেকে এই বিপ্লবের পেছনে ছুরি বসিয়ে দেওয়া। কারণ বাঙালি জাতি বারবার গণ অভ্যুত্থান করেছে, কিন্তু বিপ্লব দেখে নাই। এবার আমরা বিপ্লব দেখেছি আমাদের ইয়াঙ্গার জেনারেশনের কাছ থেকে। এই বিপ্লবকে আমরা এখনও বুদ্ধিবৃত্তিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, আধ্যাত্মিকভাবে কোনোভাবেই বুঝে উঠতে পারি নাই। এর ফলে যে দেশে একটা বড় ধরনের গুণগত পরিবর্তন প্রয়োজন, এই কথাটাই আমরা বুঝতে পারি নাই। জি, গুণগত পরিবর্তন প্রয়োজন আপনি বলছেন, কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষেরও প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচনের, সে প্রত্যাশা করছেন। কিন্তু একই সঙ্গে দেশে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা পরিস্থিতির অবনতি হচ্ছে। এসব বিষয় নিয়ে আরও আলাপ করবো আপনার সঙ্গে। যুক্তে থাকুন আপনি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটা বিরতি। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাইমুল হাসান খান। স্যারের সঙ্গে আলোচনা করছিলাম এই স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু আপনি গুণগত পরিবর্তনের কথা বলছেন, কিন্তু কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আসলে সরকার তো সে জায়গায় অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাহলে আমরা কতদিন বা দেশ কতদিন নির্বাচনের জন্য অপেক্ষা করবে? আমি আপনার সাথে একমত নই যে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমি মনে করি যে কোনো বিপ্লবের পরেই এই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে। প্রথমে বিরোধী দলীয় বলেন বা অন্য দলীয় যারা ইউনূস সাহেবের সরকারকে তাড়াতাড়ি বিদায় করতে চেয়েছিলেন, তারা বিপ্লবটাকে 36 দিনের মধ্যে আবদ্ধ করতে চেয়েছিল। এখন বিপ্লব তো 7-8 মাস পার হয়ে যাচ্ছে। বিপ্লবকে আরও 2-3 বছর পার হইতে দেওয়া দরকার, তাহলে বিপ্লবের সুফল আমরা আশা করতে পারবো। আর যারা আমাদেরকে এখন তড়িঘড়ি করে জাতীয় সংসদ নির্বাচন দিতে বলতেছে, তারা হয় অবিবেচক, অথবা অদূরদর্শী, অথবা তাদের নিজেদের ক্ষমতায় আহরণ করা ছাড়া, ক্ষমতা দখল করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কারণ এই প্রশাসন যতখানি দুর্বল হোক, এই প্রশাসনকে শক্তিশালী করতে সময় লাগবে। এই নির্বাচন কমিশনকেও শক্তিশালী করতে সময় লাগবে। ডিসিদেরকে গোল্ডেন হ্যান্ডশেক করে পাঠাতে হবে। এখনও তো সব জায়গায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা বসে আছে, এখনও তো সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। কাজেই এদেরকে শাসন করতে হলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো সরকারই দরকার, কোনো দলীয় সরকার দিয়ে করা যাবে না। আর বিএনপি ক্ষমতায় দ্রুত আসলেই যে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। অতীতে বারবার তারা প্রমাণিত করেছে যে ক্ষমতায় তাদেরকে জনগণ আনে, কিন্তু তারা ক্ষমতা ধরে রাখতে পারে না, আওয়ামী লীগারদেরকে এই ক্ষমতা দিয়ে সরে পড়ে। কাজে বিএনপির কঠোর সমালোচনা আমি এখানে করতে চাই। তবে খালেদা জিয়ার যে ত্যাগ, সেটাকে আমি কোনো অবস্থাতে অস্বীকার করতে চাই না। বিএনপিকে আরও ম্যাচিউর রাজনীতি করতে হবে এবং ইয়াঙ্গার জেনারেশন যে সময় চাইতেছে সেই সময় দেওয়ার জন্য প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া দরকার। স্থানীয় সরকার নির্বাচন দিলে আমরা প্রশাসনিক দক্ষতার এবং সামর্থ্যটা বুঝতে পারবো এবং তারপর বুঝতে পারবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমরা যেমন সামর্থ্যের কথা বলছেন, কিন্তু ততক্ষণে দেখা যাচ্ছে যে তরুণরা যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা তরুণরা জীবন বাজি রেখে আন্দোলন করেছে, সেই তরুণদের মধ্যে অনেক বিভক্তি দেখা যাচ্ছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই ছাত্র রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছে। তাহলে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? না, মুখ ফিরিয়ে নিচ্ছে, আমি দুঃখিত যে আবারও আপনার সাথে আমি একমত না যে মুখ ফিরিয়ে নিচ্ছে কথাটা ঠিক না। যেটা হচ্ছে সেটা হচ্ছে যুব সম্প্রদায়, তাদের রক্ত গরম থাকবে, তারা মাঝে মধ্যে হ্যাসেল করবে, কিন্তু যারা এই দা কুড়াল খন্তা লাঠি সোটা নিয়ে মারমুখী হবে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। কিন্তু তাদের মধ্যে বিভক্তিটাকে আমি যদি জামাত থেকে মনে করেন শিবির বেরিয়ে যায়, তাহলে তো আমি দেশের জন্য বিরাট ভালো কিছু মনে করি। আবার এই নাগরিক কমিটি বা এখানে যদি 3-4টা দল হওয়ার চাইতে একটা দল হয়,
সেটাকেও আমি ভালো পরিবর্তন মনে করি। দুইটা আওয়ামী লীগ আর বিএনপি মিলে দেশটাকে তো খুব ভালো জায়গায় নিতে পারে নাই। আবার জামাত তো এখন নতুনভাবে এমন ভাব দেখাচ্ছে যে তারা ক্ষমতায় এসে যাচ্ছে, ক্ষমতায় এসে যাবে, এই ধরনের ভাবও তো ভালো না। তারা তো তাদের অতীত পরিষ্কার করতে পারে নাই। শিবিরেরাও তো হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন, আর বৈষম্য বিরোধী আন্দোলন এরাও ইয়াঙ্গার জেনারেশন। ইয়াঙ্গার জেনারেশন আছে, ইয়াঙ্গার জেনারেশনরা তারা আবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে স্যার। বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির মধ্যেও কিছু বিভেদ দেখা যাচ্ছে এবং সেখান থেকে তাদের একটা এখন পর্যন্ত তাদের আদর্শের কথা বলা হচ্ছে মধ্যমপন্থা। আসলে মধ্যমপন্থা রাজনীতি এটা বাংলাদেশের জন্য কতটা ভবিষ্যতের জন্য টেকসই হবে বলে আপনার মনে হয়? মধ্যপন্থা একটা কথার কথা, যেহেতু এখানে সন্ত্রাসী আওয়ামী লীগ রয়েছে, আবার অন্যদিকে বিএনপি নিজেদেরকে জাতীয়তাবাদী শক্তি বলে বলতেছে এবং উগ্রতা দেখাচ্ছে, সেই জন্য তারা মধ্যপন্থী কথাটা বলতেছে। আর সব জায়গাতেই এখন মিক্সড ইকোনমি, মিডল পাথ, এইটার একটা যুগ চলতেছে। সেই প্রেক্ষাপটে তারা হয়তো মধ্যপন্থা বলতেছে। এইটাতে দোষের কিছু নাই, কোরআন শরীফেও বলা আছে যে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এখন এই সমস্যাটা হচ্ছে যে কমিশনগুলি গঠন করা হয়েছে, এই কমিশনের অনেক অযোগ্য লোক অযোগ্য কথাবার্তা বলে ফেলেছে। এই যে বহুত্ববাদ, এই ধরনের বিভিন্ন জিনিস এমনভাবে, বা দেশকে 4টা অংশে বিভক্ত করা, এমন সব অযৌক্তিক এবং অবাস্তব কথাবার্তা নিয়ে আসছে, যার জন্য এদের জন্য সঠিক শব্দ চয়নে করতে করতে তারা মধ্যপন্থী গেছে। মধ্যপন্থার অর্থই হচ্ছে আমরা ডাননা বামনা মধ্য দিয়ে যাব। একটা বিখ্যাত স্লোগান আছে, নাইদার ইস্ট নট দ্য ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এইটা থেকে ওরা সংস্করণ করে এই নতুনটা বের করেছে যে মধ্যমপন্থার কথা শিক্ষার্থীরা বলছে, এবং সেই রাজনীতি বাংলাদেশের ডান বাম সবার মিলিয়ে একটা রাজনীতি করতে চায়। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক ডক্টর মাইমুল আহসান খান। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ভোটের ট্রেনে একটা বিরতি, ফিরছে একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা। আজকে সংসদীয় আসন আলাপ করব ৮৮ নম্বর আসন, যেটি যশোর ৪, এর সীমানা বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা। মোট জনসংখ্যা 4,79,331 জন, মোট ভোটার 3,86,554 জন এবং পুরুষ ভোটার 1,93,199 জন, নারী ভোটার 1,93,655 জন। দর্শক, এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।